বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পূজা তার মাস্টারমশাইকে রিকোয়েস্ট করছে যে বুঝতেই তো পারছেন স্যার, আমি আজকে আপনাকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি তো ভালো করে বুঝতে পারছেন যে কেন আমি আমার স্বামীর কাছেই পড়াশোনাটা করতে চাই। মাস্টারমশাই বলেন, দেখো পূজা মা, আমার তো ভাবতেও খুব ভালো লাগছে যে স্বামী স্ত্রীতে এইভাবেও কাছাকাছি আসা যায়। তুমি খুব সাহসী মা, আমি তোমাকে বলছি তুমি লেখাপড়াটা মন দিয়ে করো, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। পূজা তখন বলে, আমি শুধু এটাই চাই যে উনিও আবার ওনার পড়াশোনাটা শুরু করুক, সেই জন্যই আমি ওনাকে বাধ্য করব আমাকে পড়াতে। স্যার খুব মুগ্ধ হয়ে পূজার দিকে তাকিয়ে থাকেন। পূজা বলতেই থাকে, বলে উনি নাকি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবাই বলে উনি নাকি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিলেন। স্যার বলে, হ্যাঁ আমিও শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি যে ছেলেটা লেখাপড়ায় এত ভালো সে কিছুই করে না, এটা কি করে হয়। আমি চাই যে উনি ওনার জীবনে আবার ঘুরে তাকাক। স্যার বলে, দেখবে তুমি যা চাও তাই হবে, কারণ জানো, কারণ তুমি তোমার মনের কথাটা মুখে আনার সাহস রাখো আর তুমি পারবে। কিপ ইট আপ মাই চাইল্ড, তোমাদের ভালো হোক, এই বলে স্যার চলে যান। স্যারের কথা শুনে পূজা মনে মনে খুব খুশি হন। এদিকে মহারাজ মাধুরীকে প্রশ্ন করে, আপনি বলবেন যে আপনার উদ্দেশ্যটা কি। তখন মাধুরী বলে, আপনি না তুমি। মহারাজ বলে, প্রশ্নের বদলে প্রশ্ন করবেন না। মাধুরী তখন বলে, আগে তো আমার জায়গাটা বোঝা উচিত তাই না, তুমি বলো, তুমি না আপনি, কোন দূরত্বে রাখবে আমায়। মহারাজ তখন মাধুরীর দিকে তাকায়। মহারাজের বাবা সবটা দেখতে থাকে। মহারাজ বলে, লজ্জা শরম সব হারিয়েছেন, বাবার সামনে কি কথা বলছেন এগুলো আপনি। এদিকে দেখা যায় পূজা মাস্টারমশাইকে নিচে নিয়ে আসছেন। এটা দেখে মহারাজ একটু অবাক হয়। মহারাজ বলে, এত তাড়াতাড়ি পড়ানো হয়ে গেল। তখন মাস্টারমশাই বলে, হ্যাঁ। পূজা এদিকে মাস্টারমশাইকে ইশারা করতে থাকে। তখন মাস্টারমশাই বলেন যে এত বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই জন্য তাড়াতাড়ি করে নিলাম আর কি। তখন মহারাজ বলে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তখন স্যার বলেন যে না, আসলে বাইরে অনেকটা বৃষ্টি পড়ছে তো বাইকে করে যাওয়া যাবে না, তাই আমি ক্যাব বুক করে নিয়েছি, আসি তাহলে, বলে মাস্টারমশাই চলে যান। মহারাজ বলে, বুক লিস্টটা কোথায় রাখা আছে। তখন পূজা বলে, ওটা টেবিলের উপর পেপার ওয়েট চাপা দেওয়া আছে। এদিকে মহারাজ উপরে চলে গেলে পূজাকে তার বাবা মানে শ্বশুরমশাই আর কি ডেকে বলে, এদিকে শোন তো মা, আমার না মাধুরীর হাব ভাব মোটেও ভালো লাগছে না, যত পারবি মহারাজের থেকে দূরে দূরে রাখবি, একদম মহারাজের কাছে ঘেঁষতে দিবি না। মাধুরী বোঝার চেষ্টা করে যে মহারাজের বাবা পূজাকে কি কথা বলছে। মহারাজের বাবা বলে, এরকমটাও ছিল না জানিস তো, এখন কিরকমটা যেন হয়ে গেছে। ওদিকে দেখা যায় সোমনাথ প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ি ঢুকছে বৃষ্টির মধ্যে। ওদের দুজনকে এরকম বৃষ্টির মধ্যে একসাথে আসতে দেখে পূজা আর তার শ্বশুরমশাই খুব অবাক হয়। সোমনাথ তখন পূজাকে বলে, পূজারিনী একটা টাওয়াল এনে দেবে প্লিজ। পূজা একটু অবাক হয়, বলে হ্যাঁ দিচ্ছি। সোমনাথ ছাতা হাতে ঘরে ঢুকছে। মাধুরী তখন বলে, ওটা আমায় দিন, দিন না আমায় দিন, বলে ছাতাটা নিয়ে চলে যায় মেলতে। প্রিয়াঙ্কা তখন সোমনাথকে এক সাইডে নিয়ে এসে বলে, ইনি কে, আনম্যারিড না বিধবা, আগে তো দেখিনি কখনো। পূজা বলে, এই নিন আপনার তোয়ালে। প্রিয়াঙ্কা বলে, থ্যাংক ইউ বোন। তখন পূজা বলে, বোন। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, এই বাড়িতে যখন বিয়ে হয়ে আসবো তখন তো তুমি আমার বোনই হবে বলো। মহারাজের বাবা মনে মনে ভাবতে থাকে, প্রিয়াঙ্কা মেয়েটা তো খুব বেহায়া দেখছি, মুখে তো কিছুই আটকায় না, সব কটা বেহায়া একসাথে এক জায়গায় জুটেছে, উফ। এগুলোই ভাবতে থাকে মহারাজের বাবা। হঠাৎ করে প্রিয়াঙ্কা মহারাজের বাবার কাছে এসে বলে, আপনার সাথে তো আমার পরিচয়টাই হয়নি, দেখাও হয়নি কখনো, যতবারই এসেছি আপনাকে দেখতেই পাইনি, এই বলেই প্রণাম করতে শুরু করে। মহারাজের বাবা আশীর্বাদ করেন, শুভ বুদ্ধির উদয় হোক। পূজা বলে, আপনারা বসুন, আমি কফি করে নিয়ে আসছি। দিয়ে যেতে থাকলে প্রিয়াঙ্কা বলে, রান্নাঘরটা তো এদিকে নয়, রান্নাঘরটা তো ওদিকে তাই না। তখন মাধুরী বলে ওঠে, আসলে ওই বাড়িতে নতুন তো, তাই মনে হয় সবটা এখনো চিনে উঠতে পারিনি কি, তাই তো। পূজা তখন বলে, আমি এতটাও নতুন নই যে রান্নাঘর কোন দিকে এটা গুলিয়ে ফেলবো, আসলে আমি একটু ওপরে যাচ্ছিলাম আমার বরকে জিজ্ঞাসা করতে উনি চা খাবেন না কফি, আর ওনাকে গিয়ে বলি যে আপনি এসেছেন প্রিয়াঙ্কা দিদি, আপনার সাথে আলাপ করিয়ে দেবো কেমন, আপনি বসুন না, আমি এক্ষুনি যাবো আর আসবো। আসলে যে যেরকম তার সাথে সেরকমটাই করছে পূজা। তুই আদিক্ষেতা করে প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে যায়, বলে চলুন না, চলুন আসুন এখানে বসুন, আমরা গল্প করি, বসুন। এদিকে সোমনাথ মনে মনে এটাই ভাবতে থাকে যে তার মহারাজ তাকে হুমকি দিয়েছিল যে 70 লক্ষ টাকা ফেরত না দিলে তাকে বিয়ের পিঁড়িতে বসতে দেবে না, তাই ভাবছে যে মহারাজ যদি নিচে চলে আসে তাহলে আমার বিয়েটাই না কেচিয়ে দেয়। এদিকে বুক লিস্ট দেখে মহারাজ ভাবতে থাকে, আরে এ তো অনেকগুলো বই লিখেছেন, আমার কাছে তো অত টাকাও নেই, যা ছিল সেটা তো বাপ্পার বাবাকে দিয়ে দিলাম, আবার ওদিকে তো অ্যাম্বুলেন্সও কিনবো ঠিক করেছি ক্লাবের জন্য, টাকা কড়ি তো নেই, কি করি। তখন পূজা আসে, বলে কি ভাবছেন আপনি এত। মহারাজ বলে, না না, মহারাজ বলে কিছু হয়নি তো, আমি তো এই বুক লিস্টটা দেখছিলাম। তখন পূজা বলে, দেখে তো মনে হচ্ছে যে চিন্তায় আছেন। তখন মহারাজ বলে, আপনি বেশি ভাববেন না। পূজা বলে, টাকা লাগবে। তখন মহারাজ বলে, আমার ইঞ্জিনিয়ারিং বইগুলো কোথায় আছে। পূজা বলে, কথা ঘোরাচ্ছেন কেন। মহারাজ বলে, কথা কোথায় ঘোরাচ্ছি, আমি সত্যি বলছি, দিন ওই বইগুলো আমার লাগবে। পূজা মনে মনে খুশি হয়, ভাবতে থাকে মনে হয় নিজের পড়াশোনাটাও শুরু করবে, এই বলে বইটা আনতে চলে যায়।
এদিকে মহারাজ দেখে পকেটে বেশি টাকা নেই। পূজা বইগুলো নিয়ে এসে বলে, বইগুলো তো মনে হচ্ছে একদম নতুনের মতো আছে, আপনার তো কত যত্ন। মহারাজ বলে, পড়াই তো হয়নি একদিনও, তাই নতুন আছে। পূজা তখন বলে, আবার শুরু করুন। মহারাজ বলে, আমি নিজের পড়ার জন্য এই বইগুলো চাইনি, আমি এই বইগুলো বেচে দেবো। পূজা বলে, কি আপনি বইগুলো বেচে দেবেন? বলে, বইগুলো নিয়ে নেয় পূজা। মহারাজ বলে, আপনি কি করবেন? এই ইঞ্জিনিয়ারিং বইগুলো পড়ে আপনি সিএ পাস করতে পারবেন? তখন পূজা বলে, আমি কিছুতে আপনাকে বেচতে দেবো না। মহারাজ আবারও বইগুলো কাড়িয়ে নেয়। পূজা মনে মনে ভাবতে থাকে, এই বইগুলো আপনাকে আমি কিছুতেই বেচতে দেবো না। পূজা তখন বুদ্ধি খাটিয়ে বলে, আচ্ছা বিয়ের পর আপনি আমাকে কোনো গিফট দিয়েছেন? মহারাজ বলে, এখানে আবার গিফটের কথা কোথা থেকে এলো? পূজা তখন বলে, দিন দিন বইগুলো দিন। বলে বইগুলো নিয়ে নেয়। বলে যে, ধরে নিন এটাই আমার গিফট। আর বলে যে, আমি আপনার জিন্সের প্যান্ট থেকে একটা ভিজিটিং কার্ড পেয়েছি। তখন মহারাজ বলে, আপনি আবার আমার জামা প্যান্ট কেচেছেন? পূজা বলে, হ্যাঁ কেচেছি তো। তখন মহারাজ বলে, আপনার গুন্ডামুটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। মহারাজ বলে, আপনি আমার কোনো কথাই শুনছেন না। পূজা বলে, উফ, আমার কথাটা আগে শেষ করতে দিন তো। ওই কার্ডটা আমি আপনার পার্সে রেখেছি, মনে হলো কোনো বড় পুলিশ অফিসারের কার্ড। মহারাজ বলে, কই দেখি। দিয়ে কার্ডটা দেখে, বলে, হ্যাঁ বড় পুলিশ অফিসার, আমার বন্ধু। তখন পূজা বলে, ও মা, তাই নাকি? এত বড় পুলিশ অফিসার আপনার বন্ধু? মহারাজ বলে, হুম। দিয়ে আবারও বইগুলো কাটতে গেলে পূজা বলে, কিছুতেই দেবো না। মহারাজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, দেবেন না তো দেবেন না, যাই আমি বইগুলো কিনে নিয়ে আসি। পূজা তখন বলে, টাকা লাগবে কিনা? মহারাজ তখন বলে, আজ পর্যন্ত কোনো শুভ কাজে আমি আটকাইনি, আজকেও আটকাবো না, বই আমি কিনবই। মহারাজ যেতে থাকলে পূজা আবারও বলে, আপনার দাদার হবু বউ প্রিয়াঙ্কা এসেছে। এটা শুনে মহারাজ একটু অবাক হয়। এদিকে দেখা যায় প্রিয়াঙ্কা মাধুরীর সাথে কথা বলছে, নিজের পরিচয় দিচ্ছে, হাই আমি প্রিয়াঙ্কা। তখন মাধুরীকে বলে, তুমি? মাধুরী বলে, আমি মাধুরী, মহারাজের বন্ধু। প্রিয়াঙ্কা তখন বলে যে, সোমনাথকে বলে যে, মহারাজ তোমার দাদা না? তখন সোমনাথ বলে, হ্যাঁ সোনা। শোনা শুনে তো মাধুরী মনে মনে ভাবতে থাকে, এই নি বোধহয় সোমনাথদার হবু বউ। তখন প্রিয়াঙ্কা বলে যে, আমি তোমার মায়ের সাথে কথা বলে আসছি। তখন মাধুরী বলে, সোমনাথদা তুমি একটু দাঁড়াও না গো, আমার তোমার সাথে একটু কথা আছে। সোমনাথ বলছে, কথা এখনই বলতে হবে? মাধুরী বলে, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, উত্তেরি, এই মেয়ে তো খুব ডেসপারেট দেখছি, এর আগে তো কোনোদিনও দেখাই হয়নি, কিন্তু কথা শুনে মনে হচ্ছে যে আমাকে অনেক দিন থেকে চেনে। প্রিয়াঙ্কা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় মায়ের কাছে গিয়ে বসছি, ততক্ষণ তুমি মাধুরী দিদির সাথে কথা বলো, ততক্ষণে পূজা বোনও কফিটা নিয়ে চলে আসবে, আর তারপরে তুমি আমাদের দুজনের কফিটা একসঙ্গে নিয়ে চলে এসো, কেমন শোনা? এই শোনা কথাটা শুনে সোমনাথ একটু অবাক হয় আর মনে মনে খুব খুশি হয় আর হাসতে থাকে। এদিকে মাধুরীর সাথে কথা বলতে বসে সোমনাথ। পেছনে পূজা আর মহারাজ আসে। মহারাজের দিকে দেখতেই থাকে মাধুরী। মহারাজ বই কিনতে বেরোচ্ছে। পূজা তখন বলে, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি বেরোবেন? মহারাজ বলে, হ্যাঁ শুভস্ত্র শীঘ্রম। তখন মহারাজকে ছাতা নিয়ে যাওয়ার জন্য বলে পূজারিনী। মহারাজ ছাতা নিয়ে বাইরে চলে যায়। মাধুরী ব্যাপারগুলো দেখতেই থাকে। পূজা রান্নাঘরে চলে যায় কফি বানাতে। মাধুরী সোমনাথকে বলতে থাকে যে, তুমি আমাকে তুমি করেই ডেকো, আমি মহারাজকে অনেক দিন থেকেই চিনি, মহারাজ আমার অনেক ভালো বন্ধু হয়। সোমনাথ মনে মনে বলতে থাকে, এই আমাকে কেন এইসব কথা বলছে, আমি শুনে কি করবো? তখন বলে, আমি মহারাজের সবটা জানি। এটা শুনে সোমনাথ একটু অবাক হয়। সোমনাথ একটু ভয় পেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, সবটা মানে স্কুলের আসল ঘটনাটাও জানে নাকি? বলে যে, আচ্ছা সোমনাথদা বলো তো, মহারাজের বিয়েটা ঠিক কবে হয়েছিল? সোমনাথ বলে, তুমি চলো না আমার সাথে মায়ের ঘরে, চলো আমি ওখানে সবটা বলছি। মনে মনে বলতে থাকে সোমনাথ, এই মাধুরীটাকে পূজার সঙ্গে কথা বলতে দেওয়া যাবে না, তার আগে জানতে হবে যে মহারাজের ব্যাপারে কত কি জানে মাধুরী। মাধুরী বলে, আমি যাব যদি তোমার মা আবার রেগে যায়? সোমনাথ হাসতে থাকে, বলে, আমার মাকে উপর থেকে দেখে একটু কড়া মনে হয়, কিন্তু নরম স্বভাবের, চলো আমি বন্ধুত্ব করিয়ে দেবো। এদিকে পূজা কফি নিয়ে এসে দেখে কেউ নেই। এদিকে প্রিয়াঙ্কা দেখা যাচ্ছে সোমনাথের মাকে নিজের বড়লোক হওয়ার গল্প শোনাচ্ছে। সোমনাথের মা তখন বলে যে, বাবা এত বড়লোক তোমরা? প্রিয়াঙ্কা বলে যে, হয়েই বা কী হবে বলুন, বিয়েতে তো আমি বেশি খরচাই করতে পারবো না। এটা শুনে সোমনাথ আর সোমনাথের মা একটু অবাক হয়, বলে কেন? প্রিয়াঙ্কা বলে, আসলে আমার ক্লাউড সেলুনে তো 100টা মেয়ে কাজ করে না, আমার ব্যবসাটাও নতুন, তো আসলে আমি এতগুলো ফান্ড কি করে বের করব সেটাই আসলে বুঝতে পারছি না। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এখন পারবে না সোনা, কিন্তু বিয়ের পরে আমি সব কড়াই গন্ডাই ওসুল করে নেব। মাসি মনে মনে ভাবতে থাকে, এই প্রিয়াঙ্কা মেয়েটা দেখছি সব দিক থেকেই ধুরন্ধর। প্রিয়াঙ্কা বলে, দেখুন আমার খুব খারাপ লাগছে, আসলে এই টাকাটা না আমার কাছে কোনো ব্যাপার নয়, বুঝতে পারলেন? কিন্তু তখন সোমনাথের মা বলে, তুমি কিন্তু কিন্তু করছো কেন এত? ঠিক সেই সময় কফি নিয়ে চলে আসে পূজা। পূজাকে শুনিয়ে শুনিয়ে সোমনাথের মা বলতে থাকে, তোমার তো ক্লাউড সেলুন, ডালার দোকান তো আর নয়। পূজা এটা শুনে মহারাজের মায়ের দিকে তাক। পূর্ণিমা তখন জয়াকে বলে, জানিস তো জয়া, পূজাদেরও না একটা দোকান আছে, ওই ফুটপাতে রাস্তার ধারে একটা ফুলের দোকান। এদিকে মাধুরী সমস্ত ঘটনাটা অবজার্ভ করতে থাকে। মনে মনে বলতে থাকে, মনে হচ্ছে এই মহারাজের মা
পূজাকে একটুও পছন্দ করে না। ভালো কথা, আমার জন্য এটা খুবই ভালো কথা। এই সমস্ত কিছুই ভাবতে থাকে মাধুরী মনে মনে। পূজা বলে, শুধু ফুলের দোকান নয় মাম্মাম, ডালার সমস্ত জিনিস পাওয়া যায়। আমার বাবা কষ্ট করে দোকানটাকে দাঁড় করিয়েছেন। বাবা মারা যাওয়ার পর দোকানটা আমরাই সামলাই। পূজাকে শুনিয়ে শুনিয়ে তখন সোমনাথের মা বলে, আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার বাবার জন্য কিসের ব্যবসা? প্রিয়াঙ্কা হাসতে থাকে। প্রিয়াঙ্কা বলে, হীরের। আমার বাবা তো ডায়মন্ড মার্চেন্ট। এটা শুনে তো সোমনাথের মা খুব খুশি হয়ে যায়। জয়া বলে, ও সেই জন্যই বুঝি তুমি হিরে পরা পছন্দ করো না? সব তো কাচের, জুটো, নকল। এটা শুনে প্রিয়াঙ্কা একটু লজ্জায় পড়ে যায়। সোমনাথের মা আর সোমনাথ একটু ভালো করে ওর গয়নাগুলোর দিকে তাকায়। প্রিয়াঙ্কা হাত দিয়ে সেগুলো কভার করার চেষ্টা করে। প্রিয়াঙ্কা বলে, আসলে না আমি শো অফে অতটা বিশ্বাস করি না মাম্মাম। তখন জয়া বলে, শোনো, মাম্মাম আমাকে শুধুমাত্র পূজা আর মহারাজ ডাকে। পূজা এটা শুনে খুব খুশি হয়। তখন পূর্ণিমা বলে, ও মা, তুই ওর সাথে ওরকম ভাবে কথা বলছিস কেন? তখন জয়া বলে, আরে কিভাবে কথা বলছি? পূর্ণিমা তখন বলে, আরে যথেষ্ট অপমানজনকভাবে কথা বলছিস। সোমনাথ বলে, হ্যাঁ আমারও তো খারাপ লাগলো। জয়া বলে, তুই এসব কি বলছিস নিমা? তোর বড়লোক হবু বৌমা, 1 সপ্তাহের মধ্যে তুই তোর ছেলের সাথে তার বিয়ে দিবি। আমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি? ওর বাবা কত বড় লোক, দুবাইয়ে এত বড় ব্যবসাদার, আর ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করব? কি যে বলিস না তুই পূর্ণিমা। আমি খুব খুশি নিমা, খুব খুশি। এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, ইস, এরা যদি জানতে পারে যে আমার তো বাবাই নেই, আমি গরিব, আর আমার একটা মেয়েও আছে, এটা যদি জানতে পারে তাহলে তো সেদিনই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তবে এই মেজ বউটাও তো গরিব বাড়ির মেয়ে, ও যখন টিকে গেছে আমিও টিকে যাব। আগে বিয়ে হোক, তারপর বুঝে নেব। এগুলোই ভাবতে থাকে মনে মনে। পূজা মনে মনে ভাবতে থাকে, কি জানি, এই প্রিয়াঙ্কা মেয়েটাকে আমার সুবিধের বলে মনে হয় না। সবসময় মনে হয় যেন একটা মিথ্যে কথা বলছে। আমাকে মিস্টার মাথা গরমকে এই প্রিয়াঙ্কার কথাগুলো জানাতেই হবে। এদিকে পূজার বইপত্র কিনে নিয়ে মহারাজ চলে এসেছে বাড়িতে। পূজাকে ডাকতে থাকে। পূজা আসে, বলে, এই আপনি তো পুরো ভিজে গেছেন। মহারাজ বলে, এই বর্ষার দিনে এমনটা হবেই। পূজা তখন বলে, আপনি একটু মুছে নিন। মহারাজ রুমালটা বের করতে গিয়ে দেখে যে রুমালটা হয়তো সে কোথাও ভুলে গেছে। পূজা তখন নিজের শাড়ির আঁচল দিয়ে মহারাজকে মোছাতে থাকে। মহারাজ এটা দেখে চুপ করে থাকে, পূজার দিকে তাকিয়ে থাকে। পূজাও মহারাজের দিকে দেখতে থাকে। মহারাজ পূজাকে বলে, আপনার স্যার ফোন করেছিলেন, বললেন যে কাল থেকে আসতে পারবেন না। পূজা মনে মনে ভাবতে থাকে, সে স্যারকে রিকোয়েস্ট করেছিল, সেই জন্যই স্যার না করেছেন। মহারাজ বলে, কি হলো ঠিক বুঝতে পারছি না। বইয়ের লিস্ট দিলেন, বইগুলো নিয়েও আসলাম, হঠাৎ করে দুম করে বললেন যে আসতে পারবো না। কিছু বুঝতে পারছি না যে কি হলো। পূজা বলে, আমার মনে হয় ওনার জরুরি কিছু কাজ পড়ে গেছে। মহারাজ তখন পূজার দিকে দেখে বলে, আচ্ছা তাই নাকি? পূজা তখন বলে, সে যাকগে, আপনি কিছু খেয়েছেন তো? মহারাজ তখন পূজার কথা জিজ্ঞাসা করে, আপনি খেয়েছেন? পূজা আবার এই কথাটা শুনে ভাবুক হয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। পূজা তখন বলে, আপনি না খেলে আমি কি করে খাবো? মহারাজ বলে, আপনার সাথে যে আমার কি আছে ভগবানই জানে। তখন পকেট থেকে বিস্কুটের প্যাকেট বের করে পূজার হাতে দেয়, বলে যে খেয়ে ফেলুন চট করে। পূজা তখন বলে, একটা কথা বলবো? মহারাজ বলে, হ্যাঁ বলুন। আমি যদি আপনাকে এখন বলি যে না বলতে হবে না, আপনি কি আমাকে বলবেন না? তো জিজ্ঞেস কেন করছেন ফালতু ফালতু? বলুন, বলে ফেলুন। পূজা বলে, আমি যদি আমার নিজের রোজগারের টাকায় বাজার করে আপনার জন্য রান্না করি, আপনি খাবেন? মহারাজ একটু খানিকক্ষণ চুপ করে থাকে। মহারাজ বলে, আমি চাই না এই বাড়িতে রান্নাঘর হাঁড়ি সব আলাদা হয়ে যাক। পূজা হাসে, বলে যে আমি আর আপনি কিন্তু হাওয়া খেয়ে বেশি দিন বাঁচবো না, আর এইভাবে খালি পেটে আমার সিএ পড়াও হবে না, আর আপনার আমাকে সিএ পড়ানোও হবে না। মহারাজ বলে, সিএ আমি আপনাকে পড়াবো না, ওটা স্যার পড়াবেন, বুঝেছেন? দিয়ে পকেট থেকে আবারও একটা বিস্কুটের প্যাকেট বের করে পূজাকে দেয়। পূজা বলে, আমাকে একটার পর একটা বিস্কুটের প্যাকেট বের করে দিয়ে যাচ্ছেন, আপনারটা কই? মহারাজ তখন আরেকটা বিস্কুটের প্যাকেট বের করে বলে, আছে। আমি আমারটা না খেয়ে আপনাকে দিয়ে দেবো, অতটা মহান আমি নই। পূজা অবাক হয়ে দেখতে থাকে মহারাজের দিকে। এদিকে দেখা যায় মাধুরী কান পেতে সবটাই শুনছে। ওপরে উঠতে গিয়ে মহারাজ সেটা ফলো করে। পূজাও সেটা লক্ষ্য করে। মাধুরী মনে মনে বলে, ও মহারাজ তাহলে বাড়িতে খায় না কেন? মহারাজ তখন নিচে নেমে এসে মাধুরীর সামনে দাঁড়ায়। মাধুরী অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।